আজকে we will be moving towards our second part of chapter 1. আমরা chapter 1 এর অনেক একটু করেছিলাম, right? We talked about the preliminary stuffs, but ওই preliminary stuffs এর মধ্যে আরেকটু ডিটেইলে যাচ্ছি এবার, okay? So we are going to talk মানে সব সেকশনে এই পর্যন্ত আমি সেম জায়গায় মানে স্টপ করেছি, সো ওটার পর থেকে একটু মোবাইলে করা হচ্ছে পেয়েছেন না পেয়েছিলেন না আপনারা হয়তো ছিলেন না homogeneous heterogeneous elements, compounds, mixture. Okay, good. আমি জানি আপনারা এর মাঝখানে হয়তো কয়েকজন ভর্তি হয়েছেন, হয়তো বা ইনিশিয়াল চ্যাপ্টারটা পান নাই, ফার্স্ট লেকচারটা পান নাই, আই আন্ডারস্ট্যান্ড। কোনো টেনশনের কিছু নেই, ক্লাসের পরে আমার কাছে আসবেন, আমি আপনাদেরকে দেখাই দেবো কোথায় পাবেন। অলরেডি ভিডিও করা আছে, সো একটু কষ্ট করে বাসায় গিয়ে দেখে নিতে হবে। ওকে, ডোন্ট ওয়ারি, উইল টেক কেয়ার অফ এভরিবডি। ওকে, সো আমরা পার্ট 2 তে চলে যাচ্ছি, হ্যাঁ? সো part 2 will start with atom. We already talked about elements, compounds, mixtures, pure substances, all of those. What is an atom? What is an atom? কি মনে হয়? জোরে বলেন। অবিভাজ্য কণা। অবিভাজ্য কণা। Okay. Would you elaborate, please? হ্যাঁ। একটু elaborate করেন। এটা মানে ভাগ করা যায় না। হ্যাঁ? মৌলিক কণা যেটা ভাগ করা যায় না। ভাগ করা যায় না। বিভাজ্য না। অবিভাজ্য। অ্যাটমটা আমি যেভাবে বুঝি, এটা হচ্ছে কি একটা যে কোনো এলিমেন্টের সবচেয়ে smallest part. The smallest particle of an atom that retains the chemical characteristics of the element. এই অ্যাটম দিয়ে এই অ্যাটমগুলো বেসিক্যালি আপনার আমি যখন একটা বড় ফর এক্সাম্পল সে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমরা যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড বন্ড করি তখন এই অ্যাটমগুলোই কিন্তু একসাথে বন্ড হয়, রাইট? আমার পুরো এলিমেন্ট হচ্ছে সে লিথিয়াম হচ্ছে কি আমার পুরো এলিমেন্টটা, বাট ওইটার মধ্যেও তো অনেক কিছু আছে। একটা লিথিয়াম ধরেন এত বড় একটা লিথিয়াম বানাইতে গেলে তো ওটার মধ্যে কিছু থাকতে হবে না, ওইটার ভিতরে যে স্মলেস্ট পার্টিকেল গুলো আছে দ্যাট ইজ এন অ্যাটম। আমি বুঝতে পারছি? না বুঝতে পারলে বল, আবার বলবো। মেক সেন্স? আচ্ছা, সো ঠিক গুড। একদিন আমরা সিনেমা দেখব সব। ব্ল্যাক অ্যাডাম কোনটা? ব্ল্যাক অ্যাডাম বাবা দেখেন ভাই কোনটা? ওডু রেডিটা দেখো। দেখতেছি বিষয়। ওকে, আচ্ছা এবার আসি আমার মলিকিউল। অ্যাটম তো বুঝছি, স্মলেস্ট পার্টিকেল, একদম মানে একটা এলিমেন্টের ভিতরে যা থাকে, মানে একটা মানে ছোট এলিমেন্ট, যেমন ধরেন আমি যদি সে সল্টের একটা ছোট্ট ছোট্ট দানা না, ওই দানাটাকে কিন্তু অ্যাটম দিয়ে ধরে আছে। মানে এটা কিভাবে হলো? যে কোনো একটা জিনিস যখন কনস্ট্রাক্ট হয় কিভাবে হয়? ডেফিনেটলি a lot of things are in there, right? সো ওই যে লট অফ থিংস যে জিনিসটার কথা আমি বলছি, হয়তো আমি বুঝাতে পারছি কিনা আমি জানি না, ওই জিনিসটাই হচ্ছে অ্যাটম। এবার আসি মলিকিউলে। A collection of atoms chemically bonded together and having constant proportions. মাত্র কিন্তু আমি এক্সপ্লেইন করে দিয়েছি, ঠিক না? মানে কি, আমি যদি বলি যে আমার ধরেন যে এতগুলো লবণ নিয়ে ওটাকে আমি একসাথে টাইটলি প্যাক করব, রাইট? ওই যে ছোট্ট ছোট্ট দানাগুলা কিন্তু একসাথে বন্ড হবে, তখনই কিন্তু একটা প্যাকড মানে আমার মানে এত বড় একটা চাঙ্ক হবে। আটা, গুড এক্সাম্পল। আটাগুলো আমি পানির সাথে মিলিয়ে যখন আমি মানে when I make a dough, like I need to add some water, right? And all those tiny particles add together, একটা বড় জিনিস বানিয়ে ফেলে। ওকে, এই বড় জিনিসটা হচ্ছে আমার কি? মলিকিউল।
আর ওই টাইনিয়েস্ট পার্টিকেল যেগুলো একসাথে লাগানো হলো দ্যাট ইজ আ অ্যাটম। কেমিক্যাল ফর্মুলা কি? আই থিংক এটা আমরা সবাই জানি এবং বুঝি, রাইট? কেমিক্যাল ফর্মুলা হচ্ছে যে ফর এক্সাম্পল হাইড্রোক্লোরিক অ্যাসিড, ফর এক্সাম্পল সালফিউরিক অ্যাসিড, ফর এক্সাম্পল সোডিয়াম হাইড্রোক্সাইড, রাইট? সো আমার এই পিরিয়ডিক টেবিলে দেখবেন যে অনেকগুলো সিম্বল আছে, যেমন সোডিয়ামের সিম্বল কি? Na। আমি কিন্তু যখন একটা ফর্মুলা লিখি, কেমিক্যাল ফর্মুলা লিখি, তখন আমি কিন্তু সোডিয়াম লিখি না পুরোটা, আমি কি লিখি? Na। আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড লিখতে হয় তাহলে কি আমি লিখবো সোডিয়াম অক্সিজেন হাইড্রোজেন, এভাবে লিখবো? NaOH। এই NaOH টা আমি কোথা থেকে পেলাম? Where do I get it from? Periodic table। And এই periodic table এর যে সিম্বল গুলো দেয়া আছে এগুলা দিয়ে আমি মেকিং a chemical formula। So the chemical formula uses symbols to show elements in a compound and subscripts to indicate proportions of elements। আচ্ছা, এই যে subscripts টা কি? What is my subscript? মিলে গেছে, হ্যাঁ? This is my chemical formula, right? আমার এইটা কি? এইটা কি? সালফার। এইটা কি? আচ্ছা, আমি লাস্ট মানে পার্ট 1 এ চ্যাপ্টার 1 এর যে পার্ট 1 সেখানে পড়িয়েছিলাম, আপনাদের মনে পড়ে কিনা যে কটা হাইড্রোজেন আছে এখানে? দুইটা। এই যে দুইটা আমি কিভাবে বুঝলাম? এখানে কারণ দেয়া আছে 2 দেয়া। This is the subscript। আমি জানি না, গুগল করেন, বের করেন, ফোন বের করেন, ফোন বের করেন, গুগল ইট। আমিও জানতে চাই, করেন, একজন করেন। কি এটা? হ্যাঁ, আচ্ছা করি না, গুগল করি না, এত কষ্ট করার কি দরকার? বলেন, জোরে বলেন, সবাইকে বুঝান। এক্স্যাক্টলি, এই সাবস্ক্রিপ্টটা হচ্ছে যে কয়টা আছে। ফর এক্সাম্পল সালফিউরিক অ্যাসিড আমার হাইড্রোজেন কটা আছে? দুইটা। কিভাবে বুঝলাম? because there is a 2, right? হাইড্রোজেনের পর একটা ছোট মানে নিচে একটা ছোট 2 আছে, that is the subscript here। আমার সালফারে কয়টা সালফার আছে? চারটা মানতে ওকে। সালফার আছে কয়টা? একটা। কিভাবে বুঝলাম? ওখানে তো কিচ্ছু লেখা নাই। একজন অন্য কিছু নাই মানে 1 মেক সেন্স? অক্সিজেন তাহলে আমার কয়টা আছে? I have 4 oxygens right there because I see number 4 there। That's your subscript। So hydrochloric acid HCl এ কয়টা হাইড্রোজেন আর কয়টা ক্লোরিন আছে? একটা করে আছে। So chemical formula টোটাল ব্যাপারটা হচ্ছে এই যে আপনার সবকিছু দেয়া থাকবে but with symbols, not with names। If I'm asking you the name, you should be able to tell me the name। If I'm asking you the chemical formula, you should be able to tell me the chemical formula, which would be something like this, right? Okay, sweet, moving on। ji jore bolen। Oh, good। রাকিবকে ডেকে নিয়ে আসুন।
আশা করছি এবার যাবে। স্যার একটা প্রবলেম হচ্ছে মানে এখান থেকে দেখে দেখতে পাচ্ছেন না? চলে আসুন, আসুন। কয়েকজন চলে আসুন। দুই পাশে লিংকটা দিলে ভালো হয় চেষ্টা করছি, এই জন্যই বলছিলাম এখানে বসতে। এটা হলে কি ওই শেষে মানে অ্যাকচুয়ালি ইউ নো হোয়াট লাইক ওই আমার সাথে তো অনেকগুলো তার, আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, ইউ নো। ওকে, সো এবার আসি, আচ্ছা, chemical formulas. Chemical bonds link atoms together to make a molecule. So এই সব কিছু কিন্তু somehow connected, right? ওই যে বললাম যে আমি অ্যাটম কানেক্ট করছি একটার সাথে আরেকটা, ঠিক আছে? এবং এটা কিভাবে হতে পারে? There are some examples here. যেমন কেমিক্যাল ফর্মুলাটা আমার রিটেন ফর্মুলা হতে পারে, which is this, অথবা right here on top, H2O, CH3COOH, দেখেছেন? This is my regular chemical formula. But এইটার কিন্তু আরো একটা ওয়ে আছে। ওয়েটা কি? সেটা হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা। ফর এক্সাম্পল H2O, H2O স্ট্রাকচারাল ফর্মুলা আমার এখানে হবে হচ্ছে অক্সিজেন কয়টা আছে? একটা। হাইড্রোজেন দুইটা। So what I do, I just connect them. That is a structural formula. So আপনাদেরকে যদি বলা হয় যে structural formula, like you have to draw the structural formula for a certain compound. This is how you will do it with a stick. Okay? Ball and stick model. Ball and stick models are basically এইটা হচ্ছে শুধু stick model. মানে আমি শুধু লাইন দিচ্ছি, লাইন দিয়ে বোঝাচ্ছি যে they are connected, they are together, right? বল এন্ড স্টিক মডেল হচ্ছে এই অক্সিজেনটাই একটা সার্টেন কালারের বল হবে, সে রেড, আর আমি এই যেখানে আরো দুটো বল দিব সেটা হবে ধরেন যে ব্লু। এই ব্লু গুলো হচ্ছে হাইড্রোজেন এন্ড এই রেডটা হচ্ছে অক্সিজেন। সো আমার বল দিয়ে ঠিক আছে, চলবে, থ্যাংক ইউ। যে কোনটা কোন এলিমেন্ট, এটা কি ক্লিয়ার? একজন একজন আমরা একটা মানে স্ট্রাকচার ফর্মুলা যেটা বলেন, জি, মানে সবসময় ওরকম একটা স্ট্রাকচার থাকে, কিন্তু আমরা জানি অণুগুলোতে সবসময় মানে এরা গতিশীল অবস্থা থাকে। তো তবে কয়েকটা পানির অণু যখন এক জায়গায় থাকবে তখন এগুলো স্ট্রাকচারাল ফর্মুলা মানবে কিভাবে? স্ট্রাকচারাল ফর্মুলা আপনি যখন শুধু মানে আপনি কেমিক্যালি যখন ফর্মুলা দিবেন, ঠিক আছে, পানি যদি একটা হয়, যেমন আপনার যদি ধরেন দুইটা পানি আছে, 2 moles of water, তখন you just put a 2 in front of it. You know that there is 2 moles of water. You write it. You mention it. But formula will be this. জি, কোয়েশ্চেন ছিল কার জানি এখানে বলেন। এখানে তো পানির মধ্যে 6.23 গুণ 10^23 টা অণু আছে, তার মানে তো এখানে তো অনেক অণু আছে, দুইটা মানে আচ্ছা আমরা যতগুলো মানে একটা পানির মধ্যে 6.2 গুণ 10^23 এতগুলো অণু থাকে, তার মানে 20 গুণ। You are talking about molecules here. Yes, মলিকিউলের ক্যালকুলেশন আমরা একটু পরে যাচ্ছি, একটু ধৈর্য ধরেন, তখন বুঝতে পারবেন যখন আমরা ক্যালকুলেশনে যাব। এই চ্যাপ্টারে না, এর পরের চ্যাপ্টারে আছে, বাট ওইটা হচ্ছে উই আর ইউজিং দোজ নাম্বারস অনলি ফর ক্যালকুলেশনস। আপনি যখন গ্রাম থেকে মোলসে যাবেন, মোলস থেকে মলিকিউলে যাবেন, আবার পার্টিকেলে যেতে পারবেন, ঠিক আছে, উই ইউজ দোজ নাম্বারস অনলি টু ডু দ্য ক্যালকুলেশনস। আমরা তখন স্ট্রাকচারের সাথে ওইটার কোনো সম্পর্ক নাই। আপনাকে যদি আমি সিম্পলি বলি যে অমুকের স্ট্রাকচার অমুক, ইউ জাস্ট ডু দ্য স্ট্রাকচার, দ্যাটস ইট, ডান। ওকে, ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট দোজ নাম্বারস, বিকজ দোজ নাম্বারস আর অনলি ইউজ টু ডু দ্য ক্যালকুলেশনস। ক্লিয়ার? সো আমরা ওই নাম্বারসগুলো ইউজ করব শুধু
ক্যালকুলেশনের জন্য, বাট ওইটার জন্য ওইটা তো আমরা আসবো ইনশাল্লাহ। ওইটা মানে মানে ভেরি গুড পয়েন্ট, না আপনি ইউজ আর থিঙ্কিং অ্যাহেড, ঠিক আছে, বাট হোল্ড অন টু দ্যাট থট, উইল গো দেয়ার ইনশাল্লাহ সুন। আচ্ছা, এরপরে সো আমার বল অ্যান্ড স্টিক মডেলে আমি মানে বুঝাতে পেরেছি। সো বলগুলো দিয়ে আমি বলছি যে আমার কোন এলিমেন্ট কোনটা, আর স্টিকগুলো কানেক্ট করছে। এবার আসি আমার স্পেস ফিলিং মডেল, যেটা আপনাদের দরকার নাই, ঠিক আছে, মানে উইল প্রবলি নট গোনা ডু দ্যাট, বাট তবুও একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বুঝেন যে এই বলগুলো হচ্ছে গিয়ে বিশাল বিশাল বড় বড় বল। ওকে, দেখেন অক্সিজেনের হাইড্রোজেনের ইয়া কত 1, অক্সিজেন 16, রাইট? সো যেহেতু অক্সিজেন ইজ 16, দ্যাটস ওয়াই ওর যে বলের যে সাইজটা ওটা কিন্তু অনেক বড়, আবার হাইড্রোজেনের সাইজটা ছোট। সো আমরা জাস্ট এই বলগুলাকেই একসাথে কানেক্ট করছি। ধরেন একটা ফুটবল, 2টা টেনিস বলকে আমি একসাথে কানেক্ট করে দিলাম, রাইট? সো ডেফিনেটলি ফুটবলের কিছু অংশ বাদ যাবে, টেনিস বলের কিছু অংশ বাদ যে একসাথে অ্যাটাচ হবে। সো দ্যাট ইজ বেসিকলি ইউর স্পেস ফিলিং মডেল। Okay, but don't worry too much about it. We will only focus on these 3 mostly. Clear? Sweet. এই মানে কেমিক্যাল রিয়াকশন মানে ইটস সুপার ইজি। সেটা হচ্ছে কি, কেমিক্যাল রিয়াকশন যখন আমরা করি, এই যে আপনাদের লাস্ট স্লাইডে যে দেখালাম যে রেগুলার ফর্মুলা, কেমিক্যাল ফর্মুলা, এরপরে স্ট্রাকচারাল ফর্মুলা, এরপরে হচ্ছে গিয়ে বল অ্যান্ড স্টিক ফর্মুলা, এগুলো দিয়েও কিন্তু আমরা কেমিক্যাল ফর্মুলা সবগুলো দিয়ে করা সম্ভব, রাইট? সো আমি যদি ধরেন যে 2 atoms or 2টা হাইড্রোজেন যদি নেই এবং একটা ওয়াটার নিয়ে, একটা অক্সিজেন নিয়ে আমি যদি রিয়্যাক্ট করি, আমি কিন্তু সব শেপেই কিন্তু সেম হবে, রাইট? ইটস গোনা বি সেম। সো দ্য কেমিক্যাল রিয়াকশন উইল বি সেম। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, একটা জিনিস খেয়াল করবেন আপনারা, দেখবেন আরেকটা এই জিনিসটা আপনারা একটু লিখে নেন, কাজে দিবে। সেটা হচ্ছে, যেমন দেখবেন আমি যদি ওয়াটারের রিয়াকশন করি, H2 + O2 equals 2H2O। আচ্ছা, এই যে আমার এখানে কয়েকটা নাম্বার আছে, এই জিনিসগুলো জানি কি আমার, এই যে নিচে যে নাম্বারগুলো আছে ইংলিশে সাবস্ক্রিপ্টস, রাইট? আচ্ছা, বুঝলাম ওইটা আমি। এইটা কি? That's my coefficient. Okay, basically 2 moles of hydrogen আমি নিয়েছি, এটাকে কোএফিসিয়েন্টও বলা হয়। বাট আপনি আপাতত মনে করেন আমরা মৌলি বুঝি, ঠিক আছে? এখানে I have hydrogen, but I have 2 moles of hydrogen, right? ওই যে একটু আগে কি জানি 6 পয়েন্ট অ্যাভোগাড্রোস কনস্ট্যান্টের কথা বলেছেন আপনি, যেটা আমার এখানে দরকার নাই। আই এম টকিং অ্যাবাউট মোলস। আমি মোলস থেকে অ্যাভোগাড্রোস কনস্ট্যান্টে যেতে পারবো, নড়ানোর দরকার নেই। লেট ইট রেকর্ড হচ্ছে তো, গুড। আচ্ছা, সো আমার হাইড্রোজেনে আমি 2 মোলস নিয়েছি, বাট আমি আমার অক্সিজেনে কয় মোল নিয়েছি? 1 মোল। বাট আমার এই পুরা ইয়াটাকে ব্যালেন্স করতে, তার মানে আমার ফর্মুলা হচ্ছে H2O, রাইট? তো আমার এই সবগুলোকে কিন্তু ব্যালেন্স করতে হবে, ঠিক আছে? আপনারা ব্যালেন্সিংও শিখবেন, বাট আরেকটু পরে। আমি জাস্ট একটা জেনারেল আইডিয়া দিচ্ছি। সো আমার এই পুরা ইয়াটাকে, পুরা ইকুয়েশনটাকে ব্যালেন্স করতে, ঠিক আছে, কেমিক্যাল ফর্মুলাকে এবং মানে আমার এলিমেন্টগুলোকে সবগুলোকে ব্যালেন্স, 2 সাইডে ব্যালেন্স করতে গিয়ে আমার কিছু সার্টেন নাম্বার বসাতে হয়, দ্য কোএফিসিয়েন্টস হিয়ার। যেমন এখানে আমার 2 moles of hydrogen আছে, তার মানে 2 and 2 দিস উইল মাল্টিপ্লাই, 2 and 2 is 4, তার মানে আমার কয়টা হাইড্রোজেন আছে? 4টা। আমার অক্সিজেন কটা আছে? 2টো। আচ্ছা, H2O, রাইট? এই যে H2, 2টা H and O, তাহলে আমার এখানে 2টো হাইড্রোজেন আছে and I have 1 oxygen there, right? আচ্ছা, তাহলে
আমার এই পুরো ইয়াটা কি ব্যালেন্স হলো? হচ্ছে না। কেন হচ্ছে না? বিকজ আমি যদি এই 2টাকে মুছে দেই তাহলে আমার এখানে হাইড্রোজেন আছে 2টো, অক্সিজেন আছে 1টা, বাট আই হ্যাভ টু মেক ইট 2। তো তাহলে আমি যদি এখানে 2 বসাই তাহলে আমার অক্সিজেন কয়টা হলো? আর হাইড্রোজেন কটা হলো? 4টা। হাইড্রোজেন 4টা হয়েছে, অক্সিজেন 2টো হয়েছে, বোথ সাইড ব্যালেন্সড, সো আই এম গুড। ওকে, সো দিস আর দি দোজ নাম্বারস আর দি কোএফিশিয়েন্টস। স্যার স্যার বিভিন্ন কেমিক্যালের তো একটা ঘ্রাণ থাকে। বিভিন্ন মানে কেমিক্যালের তো একটা নিজস্ব ঘ্রাণ থাকে না? স্মেল, ওকে, জি। স্যার এটা কি পানি নিজস্ব কোনো স্মেল আছে? আপনি পান? না আমি তো পাই না, মানে আমি তাহলে আমরাও পাই না। স্যার তাহলে এই স্মেলটা কিসের উপর ডিপেন্ড করে যে এটা স্মেল থাকবে বা থাকবে না? স্মেল থাকবে নাকি থাকবে না এটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে আপনার রিয়াকশনের উপরে, ঠিক আছে? এবং আপনি রিয়াকশনকে এভাবে করে কখনোই বলতে পারবেন না যে কোনটার কি স্মেল হবে, রাইট? আপনি কিছু ফ্লেভার দিতে পারেন। ফ্লেভার দিলে হয়তো যেমন এস্টার, আপনি পারফিউম ইউজ করেন না, ওখানে কিছু ফ্লেভার দিয়ে দেওয়া হয়, রাইট? স্টেরিফিকেশন করা হয়, তখন আপনার একটা সার্টেন স্মেল দেওয়া হয়। সো আপনি এইভাবে কখনোই মানে যেমন পানির স্মেল, পানির কোনো স্মেল নেই, আমরা কেউ পাই না। স্যার তার মানে কি এটা বলা যায় যে পানি হাইড্রোজেন আর অক্সিজেন সমন্বয়ে গঠিত, তার মানে হাইড্রোজেন আলাদা নিজস্ব কোনো স্মেল নাই আর অক্সিজেন আলাদা নিজস্ব কোনো স্মেল নাই? মেবি দুইটার একটার স্মেল নাই টেকনিক্যালি। মানে এইটা ইট ইজ আ ভেরি, I shouldn't use the word silly, but I should rather use like এইটার আসলে মানে সিম্পল টার্ম হচ্ছে গিয়ে if you gonna use certain smelly substances to create a reaction, তখন আপনি হয়তো একটা সার্টেন রিয়াকশন পাবেন, রাইট? সো আপনি এখন যদি আপনি পানির কথা বলেন, ঠিক আছে, পানির সাথে আপনি রং মিশান, রঙের মানে ইউজুয়ালি রঙের যদি কোনো কালার মানে স্মেল না থাকে, পানির সাথে মিশে ওর কোনো ইয়া হবে না। সো ইউ হ্যাভ টু অ্যাড সাম কাইন্ড স্মেলি সাবস্ট্যান্স, তখন ওইটা হয়তো বা রিয়াক্ট করে একটা সার্টেন স্মেল দিবে আপনাকে, রাইট? সো ইয়া পানির স্মেল তো আমি তারপরে যে আপনার কালার, জি কালার, বর্ণের কালার মানে একটা যৌগের, এটা কিসের উপর ডিপেন্ড? তোমার কেমিস্ট্রির উপরে মেজর করা উচিত ছিল। হ্যাঁ বলো, কি করতে হবে? মানে একটা যৌগের কালারটা এটা কিসের উপর ডিপেন্ড করে? কিসের কালার? মানে একটা যৌগের কালার যেমন আমি জানি না, এটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে তোমার রিয়াকশনের উপরে, এক একটা রিয়াকশন এক এক রকম। সো আই ক্যান নট টেল ইউ দ্যাট হোয়াট ডিপেন্ডস, রাইট? কালার তোমার প্রতিটা এলিমেন্টের এক একটা আলাদা কালার আছে না? আছে তো। সে লিথিয়ামের কালার কি? লিথিয়ামের কালার হ্যাঁ, ইটস হোয়াইট, রাইট? গোল্ডের কালার কি? গোল্ড কালার, রাইট? সব কিছুর আলাদা আলাদা কালার থাকে। সো ওভাবে করে রিয়াকশন করার পর একটা সার্টেন কালার হয়। কিছু রিয়াকশন আমরা যখন ল্যাবের কয়েকটা পার্ট করব তখন দেখবা যে কিছু এলিমেন্টকে যখন আমি আগুনে দিব তখন একটা সার্টেন কালার হবে, কিছু এলিমেন্টকে যখন আমি অ্যাসিডের সাথে মিক্স করব তখন একটা সার্টেন কালার হবে, আবার যখন আমি বেইজের সাথে মিক্স করব তখন একটা সার্টেন কালার হবে। সো ইট টোটালি ডিপেন্ডস আমি কিসের সাথে কি রিয়াক্ট করছি ইন দি এন্ড অফ দ্য ডে, রাইট? মানে ইটস অল অ্যাবাউট ইউর রিয়াকশনস। নো ক্লিয়ার? ওকে, গুড। এবার আসি, হাউ ডু আই সেপারেট থিংস? সেপারেশনের প্রসিজিয়ারগুলো কি? Constituents in a mixture are isolated by physical means. No chemical reactions are needed. For example, filtration. ফিল্টারটা কি? ছাঁকনি। কি যন্ত্র? ছাঁকন যন্ত্র। গুড। আচ্ছা, ওকে। সো আমি ফিল্ট্রেশন করলে, ইফ আই ওয়ান্ট টু ডু সাম কাইন্ড অফ ফিল্ট্রেশন, তাহলে দেয়ার ইজ আ প্রসেস, রাইট? হোয়াট আই ডু, আমি সলিডকে লিকুইডের কাছ থেকে আই ক্যান সেপারেট ইচ আদার। হাউ ডু আই ডু ইট? আই জাস্ট ফিল্টার ইট থ্রু সামথিং। আসছি এটাতে। Distillation. Separate a liquid from mixture by evaporation and condensation.
সো আমি যখন একটা সে দুটো মানে পুরোটা লিকুইড আছে, লিকুইড একটা মিক্সচার আছে, রাইট? যেমন ওয়াটারকে যদি আমি আবার আমার অক্সিজেন আর হাইড্রোজেনকে আলাদা করতে হয়, what am I gonna do? I'm probably gonna do a distillation, right? আমি এখানে evaporate করি, আমি হিট করি, evaporate করি অ্যান্ড এটা কনডেনসেশন হয়, রাইট? কিভাবে হয় আসছি। আচ্ছা, ফিল্টারটা আগে বুঝি। সিম্পল ফিল্টার, নুডলস রান্না করি না? কি করি? বা পানিটা যে একটা ছাঁকনির মধ্যে দিয়ে উই জাস্ট মানে গেট রিড অফ দ্য ওয়াটার। কেমন লাল লাল দেখা যাচ্ছে? আপনি নেক্সট দিন নুডলস রান্না করে নিয়ে আসবেন, আপনার নুডলসের কালার আমি দেখতে চাই, আপনি যেটা রান্না করেন, ঠিক আছে? এবং সবার জন্য আনতে হবে, 1 চামচ করেই হোক, বাট সবার জন্য। ক্লিয়ার? ওকে, গুড। ইনশাআল্লাহ খাবো না? গুড, এই যে খাওয়ার একটা ব্যবস্থা করে দিলাম। সবাই মনে করে দিতে হবে আমাকে যে ও নেক্সট দিন নুডলস রান্না করে নিয়ে আসবে। দেখা যাবে ও আর আসলোই না। ইনশাআল্লাহ। আচ্ছা, সো প্র্যাকটিক্যালি আমরা কি বুঝি? আমরা উই জাস্ট পুট লাইক একটা ছাঁকনি ইউজ করি, সেটার মধ্যে আমরা নুডলসটা ঢেলে দিই, পানিটা সুন্দর মতো যেই ছিদ্রগুলো থাকে ওখান থেকে পড়ে যায়, রাইট? বাট ল্যাবে আমি কি করব? ইন ল্যাব I basically use a filtration conical flask. যেই conical flaskটা অথবা Erlenmeyer flask right there. This is the Erlenmeyer flask. In general Erlenmeyer flask হয় হচ্ছে আমার ড্রয়িং খুব খারাপ, সো সরি। আচ্ছা, সুন্দর না? ছবি তুলো না কেউ? ঠিক আছে। আচ্ছা, ইন জেনারেল Erlenmeyer flask is something like this, right? কিন্তু যখন আমি ফিল্ট্রেশনের জন্য ল্যাবে যে ফিল্ট্রেশনের যেই Erlenmeyer ফ্লাস্কটা আমি ইউজ করি, ওটার এখান থেকে একটা ছোট একটা গ্লাসের একটা রড বের হয়ে আসে, ওকে? এই রডটাকে আমি আমার ইউজুয়ালি আমাদের মানে ল্যাবে ইউজুয়ালি আমাদের একটা মানে ভ্যাকিউম পাম্প থাকে, ওই ভ্যাকিউম পাম্পের সাথে আমি এটাকে কানেক্ট করতে পারি, ওকে? কানেক্ট করে আমি যখন ভ্যাকিউম স্টার্ট করে দেব, তখন অলরেডি ভ্যাকিউম দিয়ে এই জায়গাটাকে টানতে থাকবে, ভিতরে যা আছে টানতে থাকবে। এর উপরে আমি এই যে ফিল্ট্রেশন কাপ আছে, এই যে এটা কিন্তু আমার টাইটলি প্যাক করতে হবে উপর পোর্শনটা, রাইট? সো আই ইউজ আ কর্ক, আমি একটা কর্ক ইউজ করি এবং তার উপরে আমি আমার ফিল্ট্রেশন কাপ দিয়ে দিই। এই কাপের মধ্যে বেশ কিছু এই যে যেমন আমার এই ছাঁকনির মধ্যে বেশ কিছু ছিদ্র আছে, ঠিক ওটাতেও বেশ কিছু ছিদ্র করা থাকে, ওকে? ওইটার উপরে আমার একটা ফিল্টার পেপার দিতে হয়। ফিল্টার পেপার দিলে ওটার উপরে আমি যখন আমার যেই ইয়াটা মিক্সচারটা আছে আমি ঢেলে দেব, তখন সুন্দর করে সলিড যেই পার্টিকেলগুলো ওই ফিল্টার পেপারে লেগে থাকবে, আর যে পানিটা ওই যে ভ্যাকিউম তো টান দিতেছে উপর থেকে, মানে টোটালি সাকিং ইট, রাইট? সো দ্যাট ইজ ওয়েন দ্য ওয়াটার উইল ড্রপ ডাউন, নিচে চলে যাবে, আর আপনার ফিল্টার পেপারের উপরে আপনার ময়লা সলিড পার্টিকেলসগুলো থাকবে, রাইট? সো দ্যাট ইজ ইয়োর ফিল্ট্রেশন প্রসেস। আচ্ছা, এবার আসি ল্যাব ডিস্টিলেশনে। আচ্ছা, এখানে যেটা হয়, ফর এক্সাম্পল আমি একটা হট প্লেট, আমি যে বললাম যে আমি একটা কিন্তু গরম করছি, এভাপোরেট করছি, রাইট? একটাকে আমি এভাপোরেট করছি। সো আমি এখানে ধরেন যে এখানে যেমন এক্সাম্পল দেওয়া আছে সি ওয়াটার দিয়েছি, দিয়ে আমি একটা হট প্লেটে অলরেডি এটাকে হিটিং স্টার্ট করে দিয়েছি। তার মানে কি, গরম হলে কি পানি বয়েল হতে থাকবে? বয়েল হয়ে হয়ে কই গেল এই আমার পুরো অ্যাপারেটাসটাকে খেয়াল করবেন যে Erlenmeyer ফ্লাস্কের উপর কিন্তু আমি আরেকটা ইয়ে দিয়েছি। সো এখানে যে বয়েল হয়ে যে গরম যে বাষ্পটা অথবা লাইক যে ইয়াটা চলে যাচ্ছে আপনার, মানে ভ্যাপারটা চলে যাচ্ছে, এই ভ্যাপারটা স্টিম হয়ে এদিক থেকে কনডেন্সার, দিস ইজ কল্ড আ কনডেন্সার, এইটা এই কনডেন্সারটার মধ্যে দিয়ে প্যাস করবে। এই কনডেন্সারটাকে আবার আমার ওটার মধ্যে আবার এই যে যেমন আমার এখানে একটা ছিদ্র আছে যেখানে আমি ভ্যাকিউম পাম্প দিই, এখানে আবার আমার একটা পানির লাইন থাকতে হবে। আই পুট আ লাইন ইন অ্যান্ড আ লাইন আউট। সে কলের মধ্যে থেকে আমি লাইন ইন করব, আবার আরেক দিক থেকে বের হয়ে যাবে, রাইট? ড্রেনে
আরেকটা পাইপ চলে যাবে। সো পানি যাচ্ছে আর আরেক দিক থেকে পানি নেমে যাচ্ছে, তাতে করে কি ওই জায়গাটা ঠান্ডা রাখছে, কারণ আমার ওই গরমটার দরকার নেই। এবং খেয়াল করবেন এদিক থেকে আমার নেক্সট যে আর্লেনমায়ার রিসিভিং যে পিওর ওয়াটারটা দেখবেন এদিক থেকে প্যাস করে নেক্সট যেই আর্লেনমায়ার ফ্লাস্ক আছে ওটার মধ্যে ঢুকে যাচ্ছে। সো দ্যাট ইজ আ ডিস্টিলেশন প্রসেস। আমি কি বুঝাতে পেরেছি? আবার একটু খেয়াল করেছেন যে একটা একটু উপরে রাখা, একটা একটু নিচে রাখা, কেন বলেন তো? হ্যাঁ, সবাই একসাথে বললে আমি কিচ্ছু শুনবো না। রিমেম্বার দ্য রুল, হাত উঠাবো, এরপরে একজন একজন বলবো। বলেন, কে বলতে চান? হ্যাঁ বলেন। ওয়াটার ফ্লোয়ের জন্য, যাতে পানিটা সুন্দর করে নিচের দিকে নেমে আসতে পারে। জি স্যার। একদিক দিয়ে পানি যাইতেছে আর একদিক দিয়ে বের হইতেছে। গুড। আচ্ছা, এই যে আপনি মাঝখানের যে জায়গাটা দেখছেন না, এই যে আপনার এটা কিন্তু একটা লেয়ার, মানে দাঁড়ান, লেট মি এক্সপ্লেইন ইউ ওয়েল। এই যে ব্লু কালারের জায়গাটা দেখছেন এই দুই সাইডে, এই জায়গাটা আর এই যে মাঝখানের যে জায়গাটা, এই মাঝখানের জায়গাটা এখানে কানেক্টেড, বাট এই ব্লু যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে শুধু পানিরই থাকতে পারবে, পানিটা ভিতরে যায় না, পানিটা জাস্ট সাইড দিকে লেগে থাকে যাতে ওটা ঠান্ডা হয়ে নামে। গুড কোয়েশ্চেন, মানে ভেরি ভেরি গুড, মানে গুড কোয়েশ্চেন। কি পাওয়া যায় না? সোডিয়াম। জি, আপনি সোডিয়াম কালেক্ট করতে পারবেন বলতে আগে আপনার আগে সোডিয়াম ক্লোরাইড কালেক্ট করতে হবে, এরপরে সেখান থেকে আপনার আবার ওই যে আরেকটা প্রসেস করে আপনার সোডিয়াম আর ক্লোরিন আলাদা করতে হবে। সবাই বললে বুঝবো না। জি 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 জি, ওখানে H2O থাকবে। জি, না না, সমুদ্রের পানিটা আমি জাস্ট যেটা করছি সেটা হচ্ছে আমি সমুদ্রের পানি থেকে ভালো যেই পিওর ওয়াটারটা, আমি পিওর ওয়াটারটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আই এম নট ডুইং অবশ্যই, অ্যাবসলিউটলি ইউ ক্যান ড্রিঙ্ক ইট, এই জন্যই তো পিওর বানাচ্ছি। অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট পিওর ওয়াটার ইউ উইল, মানে ইউ ক্যান থিঙ্ক। আপনি যদি কল থেকে ডিরেক্ট পানি খান ওইটা খুব বাজে পানি। বেশি পিওর পানি তো আবার পান করা যাবে না। কে বলছে? আপনি জানেন যে আপনার একটা সার্টেন পিএইচ ওয়ালা পানি উইল হেল্প ইউ টু ডাইজেস্ট ওয়েল। এখন ওই যে বাইরে দেখেন না যে আপনার, হ্যাঁ স্বাদবিহীন হয়ে যাবে। দেখেন পানির কোনো স্বাদ আছে? হ্যাঁ, আপনি স্বাদ পান? না না, আচ্ছা ডিস্টিল ওয়াটার হচ্ছে সবথেকে পিওর পানি। ইয়েস। এই ডিস্টিল ওয়াটার কি খাওয়া যায়? এত আপনি একটা সার্টেন পরিমাণে খেতে পারেন, ঠিক আছে, বাট ডেফিনেটলি নট অ্যাডভাইসড, কারণ ডিস্টিল ওয়াটারের মানে আপনার একদম নিউট্রাল একটা পানি ওইটা, ঠিক আছে? এখন আমরা আসলে মানে খাওয়া উচিত কি, ঠিক আছে, যেটা আমরা বাংলাদেশে পাই না আমাদের, মানে এখন যেমন দেখবেন যে এখন কিন্তু বিভিন্ন স্বপ্ন টপ্নে সব দোকানে পাওয়া যায় যে পিএইচওয়ালা পানি, সার্টেন পিএইচ লেভেলের পানি, দামও একটু বেশি, ঠিক আছে? কেন? কারণ এখন অনেকেই এটা খায় যাতে আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা বেটার হয়, আবার অনেকে বলে যে আপনার ওয়েটও লুজ হয় এটাতে, ঠিক আছে? আমি খেয়ে দেখি নাই, বাট হ্যাঁ আমি খেয়ে দেখি নাই, বাট ইয়েস দেয়ার আর সার্টেন ডিফারেন্ট টাইপস অফ ওয়াটার, বাট এই যে পানিটার কথা আমি বলছি দিস ইজ পিওর ওয়াটার, রাইট? মানে আমরা আগের দিনের মানুষ পানি কিভাবে খেত, মানে আপনি কতটা, মানে নদীর সমুদ্রের পানি আপনি কত খেতে পারবেন? লবণ পানি পারবেন খেতে? বেশি কিন্তু পারবেন না। সো মানে আপনি ওই পর্যায়ে চলে গেলে ইয়াস ইউ মাইট, বিকজ ইটস নট গুড, মানে ইউ আর গেটিং টু মাচ সল্ট ইন ইউর বডি, ইউ ডোন্ট নিড টু মাচ সল্ট ইন ইউর বডি, একটা সার্টেন অ্যামাউন্টের সল্ট আপনার প্রয়োজন, রাইট? ওকে, মুভিং অন। কয়টা বাজে? হয়তো উই ক্যান কোন টিউবটাতে, মানে এটা আমার আস্তে আস্তে হয়তো বা সলিড পার্টিকেলগুলো জমতে পারে, মানে বেসিক্যালি আমার পিওর যে জিনিসটা সেটা আমার এই সাইডে চলে আসবে এবং সার্টেন পার্টিকেল উইল স্টে দেয়ার অ্যান্ড
it might be solved. You never know. জি প্লিজ। যে চিটাগাংয়ের নরমাল এরিয়া যারা নদীর পানিগুলো খায় জি। মানে নরমাল পানি যারা সাপ্লাই পানি ছাড়া যে পানিটা থাকে সেগুলো কিছুটা সল্টি থাকে কিন্তু এই পানি মানে আলাদা করে সিস্টেম থাকে বিভিন্ন বিল্ডিং এ যে এতটা সময় পর্যন্ত সাপ্লাই পানি দেওয়া হবে খাবার পানি ওই টাইম আমি দেখছি ওখানে কিন্তু এই যে রেগুলার পানি কি ওই যে বেশি মানে ওই যে আপনারা একটা জিনিস কি খেয়াল করেছেন যে অনেকের বাসায় পানি ফুটানো হয়, কেন ফুটানো হয়? ফুটালে তো পানির যে লবণের কনসিস্টেন্সি কমবে ওরা ফিটকিরি দিয়ে হ্যাঁ ফিটকিরি দিয়েও খাওয়া যেতে পারে। ফিটকিরি দিলে বেসিক্যালি ওটার নিচের থেকে যে আপনার আয়রন চলে আসে, বিভিন্ন ধরনের যেই মেটালগুলো থাকে ফিটকিরি ওটাকে টেনে নেয়। যেমন আমার গ্রামের বাড়িতে আমরা কি করি, একটা বড় একটা চাঙ্ক, একটা বিশাল বড় একটা চাঙ্কের ফিটকিরি আমরা ইয়ার মধ্যে দিয়ে দিই, ট্যাঙ্কের মধ্যে দিয়ে দিই। সো কী হয় মানে সাউদার্ন পার্ট অফ বাংলাদেশ, সাউথ ওয়েস্ট পার্ট অফ বাংলাদেশ ইজ ভেরি সল্টি, মানে আপনার প্রচণ্ড পরিমাণ আয়রন পানিতে, মানে আপনি যদি শাওয়ার ছাড়েন দেখবেন যে শুধু ব্রাউন কালারের পানি বেরোচ্ছে, মানে ইটস দ্যাট ব্যাড, রাইট? সো what most of the people do যে ওখানে একটা বড় চাং ফিটকিরি দেয়, প্রায় এত মানে আধা কেজি 1 কেজির একটা দিলে প্রায় 1-1.5 মাস 2 মাস চলে যায়, ইউনো। হ্যাঁ ওই যে ক্লিন করতে হবে। নিচের কি আপনার ওইটা তখন উপরে ওঠে, তখন আপনি নিচের যে পানিটা ওই পানিটা ভালো থাকে, খেয়াল করে দেখবেন। মানে আপনার যে আয়রনগুলো থাকবে বা যে কোনো মেটাল যেই থাকবে সব আস্তে করে উপরে উঠে আসবে, মানে ফিটকিরিটা তো ভাসে, মানে ফিটকিরির কাছে চলে যাবে সব কিছু। সো আপনি পিওর ওয়াটারটা সাইড থেকে পেয়ে যাচ্ছেন, and that's basically the process. আচ্ছা, এবার আসি প্রপার্টিজ অফ ম্যাটারে। 2 ধরনের প্রপার্টিজ আছে, মানে এখানে আমি খুব বেশি টাইম স্পেন্ড করবো না। একটা ইন্টেন্সিভ প্রপার্টি, একটা এক্সটেন্সিভ প্রপার্টি। ইন্টেন্সিভ প্রপার্টি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দি অ্যামাউন্ট অফ সাবস্টেন্স প্রেজেন্ট। যেমন আপনার হতে পারে যে কোনো এলিমেন্ট, আমার যেমন ওর একটা কালার আছে, ওর একটা ও নরম শক্ত কি মানে ও গ্যাস না কি, সব কিছুর একটা হার্ডনেস আছে। সো দিজ আর সাম অফ দ্য এক্সাম্পলস অফ ইন্টেন্সিভ প্রপার্টিজ। অ্যান্ড আমার এক্সটেন্সিভ প্রপার্টিজ কি, ইট ভ্যারিজ উইথ দি কোয়ান্টিটি অফ দ্য সাবস্টেন্স প্রেজেন্ট। যেই সাবস্টেন্সটা মানে আমার কতটুকু কোয়ান্টিটিতে আছে সেটার উপর ডিপেন্ড করবে। যেমন আপনার মনে করেন যে কোনো কিছুর একটা মানে ওয়েট অফ দিস টেবল, রাইট? এখন এছাড়া আছে ভলিউম অফ আ সার্টেন থিং, অথবা ওয়েট অফ আ সার্টেন থিং। দিজ আর বেসিকলি মাই এক্সটেন্সিভ প্রপার্টিজ, অ্যান্ড মাই ইন্টেন্সিভ প্রপার্টিজ আর কালার, হার্ডনেস, ডেন্সিটি, ওর ডেন্সিটি কতটুকু, রাইট? সো দোজ আর মাই প্রপার্টিজ। বাট মোর ইম্পর্টেন্টলি আমি আপনাদেরকে একটা আগের ক্লাসেও বলেছিলাম, ইফ ইউ রিমেম্বার কারেক্টলি, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ। হোয়াট ইজ দ্য ফিজিক্যাল প্রপার্টিজ, হোয়াট ইজ দ্য কেমিক্যাল প্রপার্টিজ? ফিজিক্যাল প্রপার্টিজ কি? ফিজিক্যাল প্রপার্টিজগুলো হচ্ছে বাহ্যিকভাবে যে জিনিসগুলো দেখা যায় সেগুলো হচ্ছে তার ফিজিক্যাল প্রপার্টিজ। ওকে, কেমিক্যাল ফিজিক্যাল প্রপার্টিজটা আপনি এক্সাম্পল দিতে পারবেন? কোন একটা জিনিস দেখতে কতটুকু বা কতটুকু জায়গা যে কভার করতেছে। Exactly, that is my physical properties. Characteristics of a substance that can be observed without it changing into another substance. That is my physical properties, right? আমার physical properties আর আপনাদের physical properties এর মধ্যে ডিফারেন্স আছে, রাইট? আমার হয়তো বা আমার ওয়েটটা একটা সার্টেন ওয়েট, আমার বডি স্ট্রাকচারটা একটা সার্টেন স্ট্রাকচার, ঠিক আছে? আমি হয়তো কথা বলি একটা সার্টেন ওয়েতে, আপনি হয়তো বা একটা সার্টেন ওয়েতে কথা বলেন। সো দিজ আর মাই ফিজিক্যাল প্রপার্টিজ। আমি সার্টেন ধরনের কাপড় চোপড় পরি, রাইট? আপনারা সার্টেন ধরনের কাপড় চোপড় পরেন। সো দিজ আর মাই ফিজিক্যাল প্রপার্টিজ। অ্যান্ড হোয়াট ইজ মাই কেমিক্যাল প্রপার্টিজ? Color is not a chemical properties. Your blood group, your DNA, RNA. Sorry? Your blood group, your DNA, your gene. Sure. In মানে if we are talking about the human body, তাহলে my gene, আমার ধরেন যে
আমি যদি দুটো নাপা খাই হয়তো আমার তেমন কিছু একটা হবে না, বাট উনি যদি দুটো নাপা খায় তাহলে ওনার শরীরে ক্ষতি হতে পারে। তার মানে কি আমি কেমিক্যালি আমি কিভাবে রিয়্যাক্ট করছি, দ্যাট ইজ মাই কেমিক্যাল প্রপার্টিজ। সো যখনই আমি একটা সার্টেন এলিমেন্টের সাথে রিয়্যাক্ট করছি, আই রিয়্যাক্ট ইন আ ডিফারেন্ট ওয়ে, রাইট? সবাই কিন্তু ডিফারেন্টলি রিয়্যাক্ট করবে সার্টেন কেমিক্যালের মানে সাথে রিয়্যাক্ট করা হইলে, ঠিক কি না? সো যেমন ধরেন আপনার সোডিয়াম যদি আমি শুধু অ্যালকোহল গ্রুপের সাথে বা ওয়াটারের সাথে রিয়্যাক্ট করাই একটা সার্টেনভাবে রিয়্যাক্ট করবে, আবার আমি যদি ধরেন ক্লোরিন ওয়াটারের সাথে রিয়্যাক্ট করাই একটা সার্টেনভাবে রিয়্যাক্ট করবে, রাইট? সরি, ক্লাসে আছি, ফোন দিচ্ছি আমি ক্লাসে, একটু আমি ক্লাস নিচ্ছি, ফোন দিচ্ছি, একটু পরে দিচ্ছি, সরি। সো কেমিক্যাল প্রপার্টিস হচ্ছে যখনই আপনি কোনো কিছুর সাথে কোনো কিছু মিক্স করছেন ওটা কিভাবে রিয়্যাক্ট করছে এবং রিয়্যাক্ট করার পরে কি হচ্ছে সেটার যে এক্সপ্লেনেশনটা, দ্যাট ইজ ইয়োর chemical properties. For example, carbonates produce a gas when added to acidic solutions. অ্যাসিডের সাথে যখন আপনি কার্বনেটস মিক্স করেন তখন একটা গ্যাস ফর্ম হয়। এটি কি? কারণ কি আমি দুইটা কেমিক্যাল মিক্স করছি, সো একটা সার্টেন প্রপার্টি কি হলো, গ্যাস দিচ্ছে, রাইট? সো দ্যাটস ইয়োর কেমিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল দুটোর ডিফারেন্সটা বুঝতে হবে, রাইট? আচ্ছা, কেমিক্যালসটা হচ্ছে রিঅ্যাকশনগুলো আর ফিজিক্যালটা হচ্ছে স্ট্রাকচারে মানে ফিজিক্যালি আমি কি কি দেখতে পাচ্ছি, কেমন ও শক্ত, ওর কালার কি, তরল গ্যাসীয় না কঠিন, হ্যাঁ মানে একটা মানে মূলটা তরল গ্যাসীয় না গ্যাসীয় কি, ক্লোরিন হচ্ছে গ্যাসীয়, গ্যাসীয় মানে গ্যাসীয়, আচ্ছা গ্যাস, আর ওকে। সোডিয়াম হচ্ছে কঠিন, সোডিয়াম হচ্ছে সলিড, ওকে গুড। আচ্ছা, এই জিনিসগুলোকে আমি কিভাবে সলভ করব, ঠিক আছে? মানে ধরেন যে কোনটা আমার ফিজিক্যাল প্রপার্টিস, কোনটা আমার কেমিক্যাল প্রপার্টিস, আমি কিভাবে বুঝবো? সব কিছুর একটা ওয়ে আছে। হাউ ডু আই সলভ মাই প্রবলেম? দেয়ার ইজ আ সার্টেন ওয়ে টু সলভ ইয়োর প্রবলেম, অ্যান্ড দ্য ওয়ে ইজ কোস্ট। এই জিনিসটা প্রচণ্ড ইম্পর্টেন্ট অ্যান্ড আই ওয়ান্ট ইউ টু লার্ন ইট, ওকে? কোস্টটা কি? হোয়াট ইজ আ কোস্ট? কোস্ট হচ্ছে প্রতিটা যেই লেটারগুলো বলছি আমি, COAST, C is basically I collect, O I organize, A is I analyze, S is I solve it, and T is I think about it or I figure out if I'm okay or not, right? So I have to do things a certain way. আচ্ছা, ফর এক্সাম্পল আপনাদের যদি এই প্রবলেমটা সলভ করতে দেয়া হয়, ঠিক আছে, কিভাবে করবেন? কোয়েশ্চেনটাকে পড়েন, দেখেন প্রথম স্টেপ কি আমার, ওকে, কালেক্ট অ্যান্ড অর্গানাইজ। না হলো না আপনারটা, আপনি একেবারে ডাইরেক্টলি কনক্লুশনে চলে যাচ্ছেন। কনক্লুশনে যাওয়া যাবে না, একটা একটা করে ধরতে হবে, আগে কালেক্ট করতে হবে কি বলছে এখানে, একটু পড়েন আগে। আইডেন্টিফাই কি কনসেপ্টস, স্কিলস রিকোয়ার্ড টু সলভ দ্য প্রবলেম অ্যান্ড অ্যাসেম্বল ইনফরমেশন টুগেদার। তার মানে এখানে আপনাকে এই কোয়েশ্চেনটাতে আগে আপনাকে কি চাচ্ছে আগে সেটা বুঝেন। কি চাচ্ছে which of the following properties of water are chemical and physical। তার মানে আমার এখানে দুটো জিনিস চাচ্ছে, আমার কেমিক্যাল প্রপার্টিজ কোনগুলো এবং ফিজিক্যাল প্রপার্টিজ কোনগুলো। সো আমি তাহলে এখানে লিখে ফেলি, আমার chemical properties are physical properties, তাই তো? আচ্ছা, তো আমার এখানে তাহলে কি কি দেয়া আছে, what is given? always write what is given। সব সময় ধরেন আপনাকে একটা অঙ্ক করতে দেয়া হলো,
ঠিক আছে, সব সময় আগে স্টার্ট করবেন গিভেন কমা, এরপরে লিখবেন কি কি দেওয়া আছে, হোয়াট ইজ গিভেন, হোয়াট ইজ প্রোভাইডেড। যেমন এখানে দেয়া আছে ইট নর্মালি ফ্রিজেস অ্যাট 0°C। কথা কিন্তু সত্য, বাট কোনটা হবে আমি জানি না। ইট নর্মালি ইজ ইউজফুল ফর পুটিং আউট মোস্ট ফায়ার্স, সত্য কথা, আগুনে পানি দেই। আ কর্ক ফ্লোটস ইন ইট বাট আ পিস অফ কপার সিঙ্কস, কপারটা সিঙ্ক করে। During digestion, starch reacts with water to form sugar. True? আচ্ছা, আমার কালেক্ট করলাম আমি, রাইট? আমি প্রথমে আমার কনসেপ্টগুলো বুঝলাম, আমার কি কি স্কিল দরকার সেটা আমি এই প্রবলেমটা সলভ করার জন্য সেটা আমি বোঝার চেষ্টা করছি। এরপরে আমি সব ইনফরমেশনগুলা অ্যাসেম্বল করব। এরপরে আমি এখন কি করব? অ্যানালাইজ করব। Evaluate information and relationships or connections. Sometimes units will help identify steps needed to solve the problem. Right? আচ্ছা, সো এখন আমার অ্যানালাইজ করতে হবে যে কোনটা আসলে কি বলতেছে। যেমন ওয়াটার কি 0°তে আসলেই ফ্রিজ হয়? হয় কিন্তু। তা এটা যদি ফ্রিজ হয় তাহলে আমার কোন জায়গাটায় পড়ে? এই যে দেখেন ওরা সলভ করতেছে এটা কিভাবে। Physical properties কারা? Physical properties can be observed without changing the chemical identity of the substance. Observing chemical properties typically involves a chemical reaction. এখন আমি কি অ্যানালাইজ করব? What are the relevant properties involved in each case? কি মানে relevant properties গুলা কি? Is it still water after the observation? এবার আসি আমি সলভে। আমার নাম্বার 1-এ কি ছিল লেখছেন আপনারা? 0°C বরফ হয়, ঠিক আছে। তাহলে আমার নাম্বার 1টা কি হতে পারে? এখানে লেখা আছে তাই আপনি পড়ে বলে দিতে পারতেছি, বাট আসলে কি আসলে ফিজিক্যাল? কিভাবে? পানি থাকবে, চেঞ্জ হবে না, রাইট? আই ক্যান ফ্রিজ ইট, আই ক্যান কিপ ইট অ্যাজ ইট ইজ, সো ইট ইজ আ ফিজিক্যাল প্রপার্টিজ। আমার সেকেন্ডটা কি ছিল? ইট নর্মালি ইজ ইউজফুল টু পুট আউট মোস্ট ফায়ার্স। এটা কিভাবে ফিজিক্যাল প্রপার্টিজ হলো? মানে সবাই কথা বললে বুঝবো না, একজন বলেন। এক্স্যাক্টলি। তো এখানে কি কোনো রিয়াকশন হচ্ছে? কেমিক্যালি চেঞ্জ হচ্ছে না, সো ইট ইজ আ ফিজিক্যাল প্রপার্টিজ। আচ্ছা, সিতে কি আছে? আমার তো ফিজিক্যালিও চেঞ্জ হচ্ছে না, পানি আমি জাস্ট ইউজ করতেছি আগুনকে নিভাতে, আগুনটা নিভে যাচ্ছে, আপনি সার্টেন পানিও, তবুও আপনি সার্টেন পানি ওখানে দেখতে পাবেন, পানি তো চলে যাচ্ছে না। হ্যাঁ, কিছু পানি হয়তো বা ভ্যাপার হয়ে আকাশে উঠে যাচ্ছে, বাট সার্টেন ওয়াটার লেভেল তো ওখানেই থাকতেছে, রাইট? আচ্ছা, আমার থার্ড ছিল আ কর্ক ফ্লোটস ইন ইট। আমি যদি একটা কর্ককে পানির উপর দিই তাহলে কি হবে? এটা ভাসবে। আর আমি যদি যে কোনো একটা মেটালকে দিই ডুবে যাবে, তাহলে ওইটা কি হলো? ফিজিক্যাল। কেমিক্যালি ওয়াটার কোনো চেঞ্জ হচ্ছে না, মেটাল ইজ গোয়িং আন্ডারনিথ ওয়াটার বাট ইট ইজ নট ডুইং এনিথিং। মেটালের জায়গায় নিচে পড়ে থাকতেছে, কর্কটা পানির উপর ভেসে থাকছে, সো ওয়াটার স্টেজ দ্য সেম। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, ডিউরিং ডাইজেশন, আমাদের যে ডাইজেশন প্রসেসটা, আমরা যখন স্টার্চ খাই, যে কোনো স্টার্চ পার্টিকেল যখন আমাদের পেটে যায়, এটা এবং পানির সাথে যদি রিয়্যাক্ট করে পেটে গিয়ে এটা সুগার হয়ে যায়, তাহলে এটা কি হলো? কেন? কারণ আই এম ডুইং আ কেমিক্যাল রিয়াকশন হিয়ার, এবং একটা সার্টেন প্রপার্টিটা দিচ্ছে, যেমন স্টার্চের সাথে ওয়াটার রিয়্যাক্ট করলে সুগার ফর্ম করছে, সো ইটস আ কেমিক্যাল রিয়াকশন। আচ্ছা, তো আমি এটাকে সলভ করলাম।
এখন নাও আই হ্যাভ টু গো ব্যাক অ্যান্ড থিঙ্ক যে আমার আসলে অ্যান্সারটা ঠিক আছে কিনা। দ্য এক্সপ্লেনেশন আর কনসিস্টেন্ট উইথ দ্য ডেফিনেশন অফ কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিস, মানে ওরা যেটা লিখেছে, রাইট? আপনি হলে কি লিখতেন? আমার এখানে সব কিছু যেভাবে থাকা উচিত সেভাবে আছে কিনা এটা হচ্ছে ডাবল চেক করা। ওই যে আমরা পরীক্ষা শেষ করে একবার রিভিশন দিই না, বাসা থেকে আব্বু আম্মুরা বলে 2বার করে রিভিশন দিবা, আগে খাতা জমা দিবা না, সবার শেষে খাতা জমা দিবা, বলে না? সরি, জোরে বলেন। সেটাই তো, এটাই তো জীবন। তার মানে বুঝেন আপনি কোন লেভেলের স্লো। হাউ স্যাড ম্যান। এনিওয়ে, সো লাস্টে ডু দ্য রিচেক অ্যান্ড দেখবেন যে আসলে আপনারটা ঠিক আছে কিনা। এই হচ্ছে গিয়ে আপনার প্রবলেম আপনি সলভ করতে পারবেন এভাবে, এবং আপনি ইনশাল্লাহ এই কোর্সের প্রবলেমগুলো এভাবেই সলভ করবেন উইথ দ্য কোস্ট ওয়ে। ক্লিয়ার? আচ্ছা, আমি আজকে আর আগাচ্ছি না, আপনাদের কি জানি মাঝখানে একটু ব্রেক দরকার ছিল, ঠিক আছে? হালকা ব্রেক দিচ্ছি বলতে হচ্ছে কি আমি আর, জি হ্যাঁ হ্যাঁ সব পাবেন, একটু ওয়েট করেন, আগে কোর্সটা অফার করা হোক, ঠিক আছে? সরি, হ্যাঁ ইনশাল্লাহ, বাড়ি একটু বসেন। আচ্ছা তাহলে